ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার আমি শুরু করেছি। দেখো, সেটা ষষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্বন্ধে তোমাদের এর আগে ধারণা নেই, তবে আর্থিক বিবরণী সম্পর্কে তোমাদের ধারণা আছে। তোমরা জানো যে আর্থিক বিবরণী কাকে বলে। এটা আমরা বলেছি যে বিবরণীর মাধ্যমে বা যে স্টেটের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব সবকিছুই জানা যায়, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী সম্বন্ধে আমরা ক্লাস ডিভিশনে শিখেছি। আমরা এর মধ্যে পড়েছি কি, যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আবার আর্থিক অবস্থার বিবরণী। এগুলো কিন্তু আমরা এর আগে দেখেছি বা বুঝেছি। কিন্তু এই বিবরণীগুলোকে কিভাবে আমরা বিশ্লেষণ করব, এই বিশ্লেষণের মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত দিব প্রতিষ্ঠানের জন্য যেটা বেনিফিট নিয়ে আসবে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয় হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের ফার্স্ট যে কন্ডিশন, উই হ্যাভ টু নো কি আর্থিক বিশ্লেষণের ধারণাটা কি, কনসেপ্টটা কি, তোমাদের এটা কি আসলে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা বলবো আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে সেই বিশ্লেষণ যেগুলো আর্থিক বিবরণীর একটা একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। তুলনামূলক বিশ্লেষণ মানে কম্পারেটিভ অ্যানালাইসিস টু দা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কি আমরা বলতে পারি, কম্পারেটিভ অ্যানালাইসিস কার সাথে? চলতি দায়ের সাথে চলতি সম্পদের, চলতি সম্পদের সাথে স্থায়ী সম্পদের, চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী সম্পদের, মালিকের সাথে সম্পদের, মালিকের সাথে স্থায়ী, বিনিয়োগের সাথে স্থায়ী। এই যে একটা কম্পারিজন, আমি যদি বলি তোমরা একটু বুঝতে পারবে, ইজি টু সে ফর লার্নিং ইউ। জাস্ট কি, আমি যদি বলি আই এম মিস্টার হাসান হাবিব, ইউ আর এ আরেন্দ্র, তা আমার তোমার সাথে পার্থক্যটা কি, কিভাবে আমরা এটা সলভ করে নিয়ে আসবো? দেন উই হ্যাভ টু অ্যানালাইসিস বিটুইন ই আরেন্দ্র এন্ড হচ্ছে মিস্টার হাসান হাবিব। তোমাকে ফার্স্ট বলতে হবে আরেন্দ্রর কি আছে, দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে, দুটো পা আছে, আমার চোখ আছে, সব এভরিথিং। বাট কম্পারেটিভ অ্যানালাইসিস এর মাধ্যমে কিভাবে ওয়েট বেশি তার ওয়েট কম। আমি মাস্টার্স করেছি, সে ইন্টারমিডিয়েটে পড়ে, তাহলে এইগুলো কম্পারিজন করতে পারলেই আমরা বুঝতে পারবো আসলে কোনটা আমাদের জন্য বেনিফিট। সো আর্থিক বিবরণী বিশ্লেষণ ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর মেকিং ডিসিশনস ফর এ কোম্পানি। কোম্পানি কি সিদ্ধান্ত নেবে, কি প্ল্যান করবে, কি প্ল্যান করবে, এবং কোম্পানি কি সিদ্ধান্ত নেবে, কোম্পানি ফিউচার প্ল্যান কি হবে, কোম্পানি ইনোভেশন করবে কিনা, এই টপ টু বটম যদি জানতে চাও, তাহলে এই আর্থিক বিবরণী বিশ্লেষণ তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আর্থিক বিবরণী বিশ্লেষণ বলেছি, গুরুত্ব বললাম, ধারণা অনুপাত কাকে বলে আমি আনছি, তারপর একটা কনসেপ্ট দিয়েছি। অনুপাতটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যখন তুলনামূলক করা হয়, ওই তুলনাকে যখন অর্থের অঙ্ক দ্বারা বিশ্লেষণ করা হয়, তখন তাকে বলা হয় অনুপাত। আমরা বলতে পারি 1:1, 2:2। আমরা যেমন ধরি বাংলাদেশে নারী পুরুষের আমরা বলি যে 1:1 হয়েছে, মানে 1:1 মানে ইকুয়াল। আমি যদি বলি মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর প্রফিট হচ্ছে 2:1, 2:1 মানে কি, মিস্টার এক্স এর 2, মিস্টার ওয়াই এর 1। এটাই হচ্ছে আমাদের জানা, আমরা বোঝা, এটাই হচ্ছে অনুপাত। এটাকে বলা অনুপাত। অনুপাতের বিশ্লেষণ এবং অনুপাতের গুরুত্ব, অনুপাতের সীমাবদ্ধতা এবং কিভাবে আমরা অনুপাতের শ্রেণী সম বিষয় আলোচনা করব, এই বিষয়গুলো। এবং আরো কিছু, যে স্বল্পমেয়াদী ঋণের ক্ষমতাটা কি জানতে হবে, আমাদের কোম্পানি জানতে হবে আমাদের মধ্যে কি ক্যাপাসিটি আছে, আমাদের কতটুকু ক্যাপাসিটি আছে, আমরা কতটুকু প্রদান করতে পারবো, কতটুকু মানে সম্পদ আছে, কতটুকু দায় পরিশোধ করতে পারবো, কতটা আমাদের লিকুইডিটি আছে, এভরিথিং যদি জানতে চাও, যদি you have to know about the matters, all matters of a company, you have to know the financial statement analysis or ratio analysis. Ratio analysis one kind of method to analysis of financial statement. So আমরা এখন এগুলো জানতে পারছি, আমাদের মধ্যে আরো পর্যায়ক্রমে চলে আসবে। আমরা একটু নেক্সট আলোচনা করতে জানি বা করতে শিখি। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে হবে। তোমাদের এই প্রবলেমের জন্যই আজকে ক্লাসে আমার আশা। প্লিজ
শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী ধারণা আমি তোমাদের সাথে বলেছি, আর্থিক কিছুক্ষণ আগেই বলেছি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করলে আর্থিক ফলাফল এবং নির্দিষ্ট আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য প্রস্তুতকৃত বিবরণী সমূহ হচ্ছে আর্থিক বিবরণী। আমি কিন্তু তোমাদেরকে আই হ্যাভ টু প্রোভাইড দ্য কনসেপ্ট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি তোমাকে দিয়েছি আর্থিক বিবরণী কাকে বলে, এখন বিশ্লেষণ কাকে বলে, তাহলে বিশ্লেষণ আমাকে জানতে হবে। বিশ্লেষণটা কি? এই বিশ্লেষণ আর্থিক হিসাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসায়ের স্বার্থ, যেমন তথ্য সরবরাহ করা, আর্থিক বিষয় বিবরণী, নগদ বিবরণী, মালিকানা বিবরণী, আর্থিক অবস্থা নিয়ে কেবলমাত্র লাভ লস, ক্ষতির পরিমাণ, নগদ আগমন নির্গমন, মালিকের পাওনা, মোট সম্পদ, মোট দায়, এগুলো টোটাল যখন আমি একটার সাথে আর্থিক সচ্ছলতা, মুনাফা অর্জনের ক্ষমতা, মূলধন কাঠামো, প্রশাসনিক দক্ষতা, এগুলো যখন আমি একটার সাথে কম্পারিজন করব, দিস ইজ নন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমাদের এখানে একদম একদম চিত্র তুলে দেওয়া হয়েছে, তোমাদের অনুপাত দৃশ্যের মাধ্যমে জানতে থাকা যায় প্রকৃতি আর্থিক চিত্র জেনে ভবিষ্যৎ সঠিক পরিকল্পনা করার জন্য অনুপাত নির্ণয়ের মাধ্যমে আর্থিক বিবরণী প্রদর্শন হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বলা হয় তোমাদের যদি বলা হয় যে এক্স কি বেসিংকো কোম্পানি কেমন, তুমি বলবা স্যার বেসিংকো কোম্পানি আসলে ওষুধ কোম্পানির জন্য ভালো। তোমাকে বলা হয় স্কয়ার কোম্পানি ভালো, ইয়েস স্যার স্কয়ার কোম্পানি তো খুবই ভালো কোম্পানি। তোমাকে যদি বলা হয় অ্যারোস্টো ফার্মা কি, যে স্যার অ্যারোস্টো ফার্মা ভালো। তুমি যদি একমি তুমি সব ভালো বলতেছো। এখন তোমাকে যদি বলা হয় প্লিজ who is the best company in the present situation of Bangladesh, then you have to realize about the situation কি, এর প্রফিট কত, এর লস কত, এর এমপ্লয়ি নাই কত, তারপর হচ্ছে এর দীর্ঘমেয়াদী লং টার্ম অ্যাসেট কত, লং টার্ম লাইবিলিটি কত, মালিকানা কি, এরা গত বছর কি প্রফিট করেছে, তার আগের বছর কি, তার আগে প্রিভিয়াস। আমরা যদি একটা ভালো মানুষ জানতে চাই যে ভাই আপনি কেমন মানুষ, তাহলে আমরা বলি যে একটু ভালো মানুষের জন্য বংশটাকে দেখতে হয়। আমরা একটা গল্পের মতো শুনেছি, এর আগে গল্পের মধ্যে শুনেছি, আমার বাবা দাদা বলতো নদীর জল ঘোলা বলো, জাতের মেয়ে কালা বলো। এটা একটা প্রভাব যে নদীর জল ঘোলা বলতে যে নদী কি বলা হয়, নদী সে যখন ঘোলা হয় সে ভাঙে গড়ে, এটা হচ্ছে নদীর বৈশিষ্ট্য। আবার ওইভাবে একটা মেয়েদের বোঝানো হয়েছে যে জাতের মেয়ে, জাত বলতে তার তার পূর্বপুরুষ, তার বাবা, তার পরদাদা, তার দাদা, এই জেনারেশন গুলো কেমন ছিল। কারণ আমরা জানি বায়োলজিক্যাল সেক্টর যদি চিন্তা করি, আমরা জানি মানুষ তার বংশের ধারাকে অব্যাহত রাখতে চেষ্টা করে বা রাখে। ঠিক কোম্পানি আমাকে যদি বলতে হয় কোন কোম্পানিটা ভালো, তাহলে আমি সহজেই বলতে পারছি না। আমাকে চিন্তা করতে হচ্ছে, আমাকে বুঝতে হচ্ছে, আমাকে যাচাই করতে হচ্ছে এই কোম্পানি বিগত 10 বছরের প্রফিট কত। এই বিষয়গুলো আলোচনার বিষয় হচ্ছে যখন আমি অনুপাত দিয়ে আলোচনা করি, তখনই তাকে বলবো আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা জানলে কি জানতে পারবো, আমরা কেন বিশ্লেষণ করব, কি দরকার আমাদের বিশ্লেষণ করা। আমরা জানবো প্রতিষ্ঠানের তারল্য অবস্থা কি, মানে প্রতিষ্ঠানের নগদ টাকা কেমন, আর্থিক সচ্ছলতা কেমন, সে কি। যেমন এখন তুমি জানো ইভ্যালি, তুমি দেখতেছো ইভ্যালিকে নিয়ে অনেক কথা হচ্ছে। তারপরে ইভ্যালি শুধু না, ওই কি আরসি মার্সি আরো অনেক কিছু বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? তা দেখতেছে তারা লিকুইডিটি ক্রাইসিস করেছে, তাদের যে দায় আছে সেই দায় পরিশোধ করার ক্ষমতা তাদের নেই। তাহলে কি, হি হ্যাজ নো ক্যাপাসিটি টু পে দ্য ডেট কারেন্ট এন্ড লং টাইম লাইবিলিটি। লাইবিলিটি পরিশোধ করার তাদের ক্যাপাসিটি নাই। ফর দিস রিজন গভর্নমেন্ট কি করছে, টেক অ্যাকশন কি এগেইনস্ট দা ইভ্যালি, যে তোমার তো আয় আছে হচ্ছে 300 কোটি টাকা, তোমার সম্পদ আছে হচ্ছে সম্পদ আছে কত বলো, সম্পদ আছে 65 কোটি টাকা। সো তোমার তো ক্যাপাসিটি নাই, ইউ হ্যাভ নো ক্যাপাসিটি টু পেমেন্ট দ্যাট। সো ইউ আর দা লাইক, মানে তুমি তোমার সম্পদ বাড়াতে হবে, অথবা তোমাকে ব্যবসা ব্যান করতে হবে, অথবা তোমাকে কি করতে হবে, তোমাকে ইনসলভেন্ট হিসাবে কি করতে হবে, চালু করতে হবে। এই যে বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাকে বুঝতে হবে। আর এটা বলেছি হচ্ছে এই অ্যানালাইসিস এর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা, মুনাফা অর্জনের ক্ষমতা আনতে হবে। মুনাফা অর্জন কার কত ক্যাপাসিটি আছে, কতটুকু মুনাফা অর্জন করতে পারে,
এইটা কিন্তু তোমাকে জানতে হবে এই শুধুমাত্র অনুপাত বিশ্লেষণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। অনুপাত কাকে বলে আমরা জানতে চাচ্ছি। এর আগে আমি বলেছি রেশিও অ্যানালাইসিস is the indicated quotations of two new mathematical expressions and as the relation between two or more things. A ratio is the indicator, নির্দেশক, quotation of two mathematical expression, mathematical আমি বলেছিলাম আর্থিক অঙ্ক দিয়ে as the relation between two or more things, দুই বা তার অধিক যখন কোম্পানি, দুই বা তার অধিক জন বিষয়বস্তু যখন কি করা অ্যানালাইসিস করা হয় এবং সেটাকে গাণিতিক আকারে প্রকাশ করা হয়, তখন তাকে অনুপাত। আমি কথাগুলো বলে ফেলেছিলাম এর আগে, তোমরা হয়তো বুঝে ফেলেছো। প্রিয় শিক্ষার্থীরা, স্যার আবার একটু বুঝে দেন তো স্যার। কি বাবা? সেটা বুঝে দেন স্যার। কি বলো, কি বুঝো নাই? ওই যে স্যার পার্ট 3। ও পার্ট 2 3 মানে অনুপাত বিশ্লেষণ কাকে বলে? অনুপাত বিশ্লেষণ দুই বা ততোধিক কোম্পানি বিশ্লেষণ যখন কি অর্থের অঙ্কে আঙ্কিক মূল্য দিয়ে প্রকাশ করা হয়, মানে অঙ্কের মূল্য দিয়ে প্রকাশ করা হয়। যেমন ধরো কি বলা হয়, দায় আছে 1000 টাকা, সম্পদ আছে 20,000 টাকা, তুমি কি লিখবা 1:2, আর যদি সম্পদ আগে লেখো 2:1, মানে কি 2 টাকা সম্পদ 1 টাকা দায়। তার অর্থ যদি 10,000 টাকা তার দায় থাকে, 20,000 টাকা সম্পদ। This is the policy to knows about rationalisis. অনুপাত বিশ্লেষণের ধারণা, এটা আমি বলেছি এর আগে কিভাবে অনুপাত বিশ্লেষণ কিভাবে হয়। অনুপাত বিশ্লেষণ একটি মানে একটা কৌশল, এটা ট্রিক টু ডিটারমাইন দা অ্যানালাইজ comparison between two or more companies in view of mathematical reason, mathematical situation, mathematical effort, mathematical offset. এটাই বলছে। এরপরে তুমি জানতে পারো যে এখানে প্রতিষ্ঠানের ক্রয়, বিক্রয়, উৎপন্ন, প্রাপ্য হিসাব, পদ হিসাব, মোট লাভ, এগুলোর মধ্যে তুমি এটা জানতে পারবে। কেন গুরুত্ব, আমি আগেই বলেছি এর আগেও যে এটা কেন ইম্পর্টেন্ট, অনুপাত বিশ্লেষণের গুরুত্বটা কেন গুরুত্ব আছে কি। প্রথমেই ফার্স্ট তারল্য পরিমাপ করে। তারল্য বলছিলাম যে সে তার কতটুকু নগদ আছে, কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে, কতটুকু চলতি সম্পদ আছে, কতটুকু চলতি দায় আছে এবং কি পরিমাণ পরিশোধ ক্ষমতা আছে, এই হচ্ছে তাকে বলা হয় তারল্য। সচ্ছলতা কি, কখন বলবো আমরা সচ্ছল? তোমাকে আমি কখন সচ্ছল বলতে পারি? যখন দেখবো তোমার সব আছে, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার সবকিছু আছে, তখন তুমি সলভেন্ট। ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যখন দেখবো চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, মালিকানা সত্তা, এভরিথিং ইজ favorable to the indicator of a solvent company. As a solvent company, এখন solvent company হওয়ার জন্য তার সম্পদ কতটুকু আছে, তার দায় কতটুকু আছে, তার আয় কতটুকু আছে, সব অ্যানালাইজ করে যখন দেখবো all are good, then আমি তখন বলবো yes, this company is solvent. এরপর হচ্ছে মুনাফা কি, মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই, তার ক্যাপাসিটি টু আর্ন দ্য প্রফিট। আমরা যখন বলি, আমরা দুইজন স্টুডেন্ট দেখেই বলি এই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করতে পারবে, এই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করতে পারবে না। এটা কিন্তু আমরা বলি কিভাবে, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা কিছু ডিটারমাইন দেখি, কিছু ডিটারমাইন্ড না দেখি, কি দেখি যে একটা ছেলে রেগুলার কিনা, পড়াশোনা করে কিনা, বিভিন্ন চিন্তা করে কিনা, কাজ করে কিনা, এভরিথিং যখন যাচাই করি তখন দেখি যে সে ভালো। ঠিক কোম্পানির ক্ষেত্রেও দেখি যে কোম্পানি মুনাফা অর্জনের ক্ষমতাটা কতটুকু, কিভাবে সে গত বছর কতটুকু করেছে, তার আগের বছর করেছে, এবং এই বছর যে ইনভেস্ট করেছে সেই ইনভেস্ট থেকে তার কতটুকু আয় হয়েছে। এই বিষয়গুলো আমরা যখন দেখব তখন আমরা দেখব যে আসলে মুনাফা অর্জনের ক্ষমতা কত, ব্যবস্থাপনার দক্ষতা কত, কোন ব্যবস্থাপক দক্ষ। যদি আমি বলি ব্যবস্থাপক দক্ষ হলে প্রতিষ্ঠান লাভ অর্জন করবে, যে প্রতিষ্ঠানের লাভ অর্জন ক্ষমতা বেশি সেই প্রতিষ্ঠানের ইফিসিয়েন্টও বেশি, আমরা জানি। এগুলো ব্যয় নিয়ন্ত্রণ আমরা জানি, নিরীক্ষা, হিসাব নিরীক্ষা, অবশ্যই নিরীক্ষা করার জন্য যাবতীয় তথ্য সহজ করে দেয়, তথ্য সরবরাহ করে
আমাদের প্রয়োজনীয় তথ্য, সরকার যদি কোনো ইনফরমেশন চায়, সরকার ছাড়াও যদি কোনো অর্গানাইজেশন যারা আমাদের সাথে সম্পর্কিত বা আমাদের স্বার্থের সাথে সম্পর্কিত, তাদেরকে আমরা ইনফরমেশন প্রদান করতে পারি। সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং। আমরা সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদেরকে অবশ্যই, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এই অনুপাত বিশ্লেষণ করতে হবে। অনুপাত বিশ্লেষণ ছাড়া আমরা সিদ্ধান্ত সহজে নিতে পারবো না। তাই আমাদের এটা গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হিসেবে কাজ করে। আমরা এখন যাচ্ছি এর সীমাবদ্ধতাগুলো কি। আমরা এর সুবিধা পেয়েছি, সুবিধার সাথে সাথে প্রত্যেকটা বিষয় কিছু অসুবিধা থাকে। সেই অসুবিধাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। কি? ফার্স্ট অফ হচ্ছে সাজানো প্রতিবেদন। এই সাজানো প্রতিবেদন আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমরা আসলে বাস্তবটা চাই। অনেক সময় প্রতিষ্ঠান তাদের স্বার্থকে উন্নয়ন করার, স্বার্থ সাধন করার জন্য তারা বিভিন্নভাবে এই সাজানো প্রতিবেদন উইন্ডো ড্রেসিং করে থাকে। দেখা যাচ্ছে বাস্তবে ওই সম্পদগুলো প্রতিষ্ঠায় নেই। আমরা ইভালির দিকে যদি তাকাই, তাহলে ইভালির মালিককে যদি বলি যে ভাই আপনার সম্পদ কত, সে বলবে যে আমাদের সম্পদ হচ্ছে 500 কোটি টাকা। কিন্তু যখন আমি ফিজিক্যালি যাব ওই ইনভেস্টিগেশনে, দেন তখন আমরা দেখবো সেই 500 কোটি টাকা আছে কিনা। সো আমরা বলতে পারি যে আমাদের এই অনেক সময় এই প্রতিবেদনগুলো উইন্ডো ড্রেসিং হয়, মানে একদম কি সাজানো বা একদম কি বলা হয়, সাজানো গুছানো মিথ্যে ভরা হয়ে যায়। এটাই সমাজতা। গুজব। কি বলো? বুঝো নাই? বুঝছো না আবার বলবো? না স্যার, বুঝছি। সাজানো প্রতিবেদন আরেকটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সবসময় জানতে হবে। সাজানো প্রতিবেদন, উইন্ডো ড্রেসিং। আমি তোমাকে যদি বলি, এখানে আমি একটু অন্যভাবে বলতেছি, ডোন্ট মাইন্ড, তোমার কিছু মনে করো না। আমরা যদি একজনকে আমরা বলি যে বিয়ে বাড়িতে একটা কনে, একটা বর খুব সুন্দর করে সাজে না? ইয়েস, সাজে না? কিন্তু ওই সাজ দেখে কিন্তু তার তার ফিনান্সিয়াল কন্ডিশন, তার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন, এটা কিন্তু অনুধাবন করার সুযোগ নেই। কেন? তারা বর সেজেছে, কর কনে সেজেছে। সো তাদের প্রিভিয়াস এমন হতে পারে ওই বাবা বা ওই মা, মানে ওই মেয়ের বা বাবা ছেলের, সে এই যে বিয়ে খরচ করছে সন্তানের বা পড়াশোনা খরচ করছে, সেটা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদকে ক্ষতি করে বা ধ্বংস করে। অর্থ, ঘর বাড়ি অথবা জমি জমা বিক্রি করে হতে পারে। কোন সন্তানকে যখন পড়ায়, তার বাবা তাকে কখনো হয়তো বুঝতেই দেয় না যে বাবা আমার অভাব আছে। আমার ছেলে আছে, আমি কিছুক্ষণ আগে আমার ছেলে আজকে 3 দিন যাবত একটা বিষয় বলতেছিল, বাবা এটা আমার দরকার। আমি তাকে বারবার বলছিলাম, বাবা আমার কিন্তু সেই আর্থিক অবস্থা ওরকম না, কারণ আমি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি এবং আমি অন্যায়ভাবে টাকা উপার্জন করি না। কিন্তু ছেলে আমার কথা শুনতেছে না, বাধ্য হয়ে আমি 3 দিন পর একটা জিনিস তাকে কিনে দিলাম। দেখো, আমি বলছি ইন্টারনালি, কিন্তু আমি কিনছি। কিন্তু এটা হচ্ছে কি, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অনেক সময় খারাপ থাকলেও প্রতিষ্ঠান মানুষকে বোঝানোর জন্য, প্রতিষ্ঠান স্বার্থসত্ত্ব কি পক্ষের জন্য তার যে অবস্থান সেটা ফাঁপিয়ে তুলে। 10 টাকা সম্পদ আছে, 100 টাকা দেখায়। 20,000 টাকা কি 20 টাকা দায় আছে, তাই 10 টাকা দেখায়। তাই দিয়ে কমিয়ে সম্পদকে বাড়িয়ে সে একটা প্রতিবেদন তৈরি করে যে আই এম কি, আওয়ার কোম্পানি ইজ 100% সলভেন্ট। দেখো এইটা আমাদের প্রতিবেদন। কিন্তু আসলে যখন বাস্তবে আমরা চলে যাব, বাস্তবে যখন ফিজিক্যালি ইনভেস্টিগেশন বাউচিং বা আমরা জানি ফিজিক্যাল ইনভেস্টিগেশনও অডিট করব, তখন দেখতে পারি যে ওই সম্পদগুলো আমাদের মাঝে নাই। তোমরা এর আগে জেনেছো হলমার্কের কথা? হলমার্ক একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে আমরা দেখেছি ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকা লোন নিয়েছিল। সেই 4,000 কোটি টাকা সম্পদ তাদের মধ্যে ছিল না। তাদের কাছে যে সম্পদ ছিল সেটা 1,000 কোটি টাকার মতন, কিন্তু তারা ব্যাংক থেকে নিয়েছে 4,000 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি যে ওই প্রতিষ্ঠান, তার দায় হচ্ছে 4,000, সম্পদ হচ্ছে 1,000। তাহলে এই যে বিষয়গুলো আমরা পেলাম, এগুলো হচ্ছে উইন্ডো ড্রেসিং। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি
ল্যাক অফ স্ট্যান্ডার্ড সেটিং, ল্যাক অফ স্ট্যান্ডার্ড সেটিং, আমাদের সঠিক মান নেই। আমরা বাস্তবে যখন দেখি একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর একটা ট্রেডিং কোম্পানি, আবার পাবলিক ট্রেড কোম্পানি। এই যে একটা ক্লাসিফিকেশন বিভিন্ন, আমি যদি বলি যে ভাই দেখো রক্তের গ্রুপের কথা বলি, যে কি পরিমাণ রক্তে হিমোগ্লোবিন থাকা উচিত, ওখানেও কিন্তু দেওয়া আছে আপনার 12 থেকে 15 হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু বলি দিস ইজ স্ট্যান্ডার্ড লেভেল 12 থেকে 15। আবার সবার কিন্তু কি সব ব্যক্তি কিন্তু 12 থেকে 15 না। আবার দেখা যাচ্ছে ছোট বাচ্চা যে বেবি, তার কিন্তু কম বেশি হচ্ছে। সো আমরা স্ট্যান্ডার্ড মান সব ক্ষেত্রেই সঠিক বলে ধরতে পারছি না, কারণ একটা কারণ ধরতে পারছি না। কারো কোম্পানি এই বছর তৈরি হচ্ছে বা 2 বছর ধরে তৈরি হচ্ছে, আর কারো কোম্পানি 40 বছর ধরে তৈরি হচ্ছে। 40 বছরের কোম্পানি স্ট্যান্ডার্ড মান আর 2 বছরের কোম্পানি স্ট্যান্ডার্ড মান তো এক হতে পারে না। পারে? অবশ্যই না, অবশ্যই না। সো আমরা স্ট্যান্ডার্ড সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি। তুলনায় জটিলতা কম্পারিজনে যখন করবা, আমি যদি কম্পারিজন করি আমার সাথে তোমার, তাহলে কিছু কমপ্লেক্স দেখা দিবে। আমার অবস্থান কোথায়, আমার বয়স কত, আমার অনেক কিছু। আবার কম্পারিজন, আবার এই যে বিষয়গুলো কোম্পানির সাথে যখন তুমি করবা, স্কোয়ারের সাথে বেসিং কম্পারিজন করবা, দেন তোমাকে বুঝতে হবে যে স্কোয়ার কবে হয়েছে, বেসিং কবে হয়েছে, স্কোয়ারের মালিক কজন ছিল, ওর মালিক কজন ছিল, স্কোয়ার কি কি প্রোডাক্ট তৈরি করে, বেসিং কি কি প্রোডাক্ট তৈরি করে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু very difficult to determine all matters. So এটা তোমাকে রিয়ালাইজ করতে হবে প্রিয় শিক্ষার্থী। মূল্য স্তরের পরিবর্তন আমরা বাস্তবে দেখছি। মূল্য স্তর কি? দ্রব্যমূল্যের দাম, আজকে চালের দাম হচ্ছে 70 টাকা, কালকে হচ্ছে 68, তারপর দিন 75। এই যে বেলকি খেলা, এই যে ইনফ্লেশন, এটা তো রেট আমাদের দেশে খুব একটা সাস্টেনেবল না। So difficult to realize, difficult to calculate, difficult to determine all the matters of a company, of a man. একজন মানুষের, একজন প্রতিষ্ঠানের সবকিছু ডিফিকাল্ট হয়ে যায়। কেন? মূল্য স্তর তো ঠিক নেই। আমি কি দিয়ে ধরবো, কাকে দিয়ে ধরবো, আজকে যেটা ধরছি কালকে তো অন্যরকম হয়ে যেতে পারে, হয়ে যাচ্ছেও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো বা বুঝতে পারছো। আমরা আরো কিছু বলতে পারি, সময়ের যে ত্রুটি, সময়টা কি আসবে। কারণ একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি কম্পারিজন করবো, একজন এক হিসাব করে জানুয়ারি থেকে কি ডিসেম্বর পর্যন্ত, আরেকজন হিসাব করে জুলাই থেকে জুন পর্যন্ত, আরেকজন করতে পারে মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সো তুমি বলতেই পারছো না, সময়টা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের বুঝতে হবে। আমি একটু আলোচনা করে দিয়েছি, এখন আমি তোমাদের সাথে আলোচনা করেছি অনুপাতের শ্রেণীবিভাগ। অনুপাতের শ্রেণীবিভাগের মধ্যে দেখো উৎসের ভিত্তিতে শ্রেণীবিভাগ, উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ। আরো আমরা দেখছি উৎসের ভিত্তিতে শ্রেণীবিভাগ গুলো কি কি। উৎসের ভিত্তিতে শ্রেণীবিভাগ গুলো চলতি অনুপাত, তারল্য অনুপাত, এবং চলতি কার্যকরী মূলধন, মালিকানা, দায় মালিকানা, সম্পত্তি মালিকানা, মূলধন বিন্যাস। এটা তোমার জানতে হবে, এটা মুখস্থ করতে হবে, নৈতিক আসবে এখান থেকে। লাভ অনুপাত, নিট লাভ, মোট লাভ, পরিচালন ব্যয় এবং মজুদ আবর্তন অনুপাত, এটা হচ্ছে লাভ। এবার যৌথ বা সংযুক্ত অনুপাত, যৌথ অনুপাত, যৌথ কম্পারিজন না যৌথ, দুটোর মধ্যে নিট মুনাফা, মোট সম্পত্তি, নিট মুনাফা, মালিকানা অনুপাত, নিট মুনাফা, ইকুইটি মূলধন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন, প্রতি হিসাবের আবর্তন, চলতি মূলধনের আবর্তন, এগুলো তুমি জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে তুমি যাচ্ছ উদ্দেশ্যের ভিত্তিতে, কি উদ্দেশ্য আমাদের আছে। আমাদের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে তারল্য জানা, তারল্য জন্য চলতি, তারল্য কার্যকরী এবং নগদ চলতি জানার অনুপাত। স্বচ্ছতা জানতে হবে, কতটুকু সচ্ছল, স্টেবল জানতে হবে। দায় মালিকানা, মালিকানা, দায় মোট সম্পত্তি, মূলধন জ্ঞানী অনুপাত। লাভ অর্জন জানতে হবে, মোট লাভ, নিট লাভ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপরে সুদ এবং কার্যকরী আয় অনুপাত, এবং ইউটি শেয়ারের মালিকদের আয় অনুপাত জানতে হবে। এবং ব্যবসায়িক কার্যকলাপ, মূলধন আবর্তন, প্রাপ্য হিসাব আবর্তন, প্রতি হিসাব আবর্তন, বিনিয়োজিত মূলধন আবর্তন, মোট সম্পত্তির আবর্তন এবং অদায়ী পাওনা বা মোট সম্পদ অনুপাত। এই যে আমাদের বিষয় জানতে হচ্ছে। দেখো এখানে আমাদের একটা কথা আলোচনা করেছে, চলতি অনুপাত। চলতি অনুপাত কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। এটা কিন্তু আমাদের জানা হয়েছে। চলতি সম্পদগুলো আমরা দিয়েছি, আমাদের দিয়ে দিব। এই আদর্শ অনুপাত হচ্ছে 2:1। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে বাবা, না হলে হবে না। তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত কি? তড়িৎ সম্পদ ডিভাইড বাই চলতি অনুপাত। এই আদর্শ হচ্ছে 1:1। আমি একটু হালকা আলোচনা করছি, কারণ আমাদের টাইম আমাদের সাথে আহ তাল মিলাতে পারছে না, দ্রুত শেষ হয়ে যাচ্ছে। স্যার আর কি বলো?
স্যার নেক্সট বুধবারে স্যার অ্যাসাইনমেন্টের এটা বুঝাই দিয়েন স্যার, একটু অ্যানসার ট্যান্সার একটু করে দিয়েন। কি নেক্সট বুধবারে স্যার অ্যাসাইনমেন্টের একটু ওটা একটু বুঝাই দিয়েন স্যার, একটু হেল্প করেন অ্যাসাইনমেন্টে। বুঝাই দিব, তাহলে টোটালি বুঝাই দিব, সমস্যা নো প্রবলেম, নো প্রবলেম, হ্যাঁ টোটালি করে দেন স্যার, একে মানে 10 এ 10 পাই যাবে স্যার। এটা সব বুঝাই দিব। এরপরে কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন চলে যায় ওকে রান। এরপরে হচ্ছে তোমাকে আর একটু আমি চলে যাচ্ছি। এরপরে হচ্ছে কার্যকরী মূলধন ব্যবহার, কার্যকরী মূলধনের আদর্শ অনুপাত 1:1। যেমন এটা হচ্ছে নগদ এবং চলতিতে না, নগদ তহবিল ও চলতিতায়। এটা আদর্শ মান হচ্ছে আদর্শ মান হচ্ছে 2.25:1, 0.25:1 বা 1:4, আমরা অনেকে বলি 1:4। এইভাবে আমাদের মোট লাভ, মোট লাভ হচ্ছে নির্বিক্রয়। মোট লাভের পরে হচ্ছে মোট লাভের 20 থেকে 30 প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে। নিট হচ্ছে নিট প্রফিট অনুপাত, সেটা হচ্ছে কি নিট আয় এবং বিক্রয় ইজ টু 100, বাট 5 থেকে 10 আদর্শ অনুপাত প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে, কখনো 10 থেকে 15, কখনো 5 থেকে 10। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে বিনিয়োগ মূলধন আয় অনুপাত, এখানে কর বাদ নিট লাভ, কর বাদ নিট আয়, বিনিয়োগ মূলধন এর আদর্শ অনুপাত হচ্ছে 10 থেকে 15, অনেকে আবার বলে 8 থেকে 15। এরপর হচ্ছে বিহিত মূলধনের সুদ এবং কর পূর্ব আয়ের অনুপাত, এটা হচ্ছে সুদ এবং কর পূর্ব আয় ডিভাইড বাই বিনিয়োগ মূলধন ইনটু 100, এর আদর্শ অনুপাত হচ্ছে 15:20। এরপর হচ্ছে স্বচ্ছতার অনুপাত অনুযায়ী আমরা বলতে যাই, যদি দায় মালিকানা অনুপাত, তাহলে বহিদায় ডিভাইড বাই মালিকানা হবে। এটা আমরা জানি অনুপাত 1:1, অনেকে আবার এটাকে 1:3 বলা হতে পারে, তবে সবচেয়ে ভালো হয় আমাদের বর্তমান 1:1, কোম্পানি ভেদে 1:3 হতে পারে। এরপরে হচ্ছে কি মালিকানা মোট সম্পদ অনুপাত, মালিকানা তহবিল ডিভাইড বাই মোট সম্পদ। এই মোট সম্পদ জানতে হলে মোট সম্পদ থেকে তোমাকে ভুয়া সম্পদ বাঁধতে হবে। এর অনুপাত হচ্ছে আমরা জানি 0.75, 0.75:1, 0.75:1। প্রিয় শিক্ষার্থীরা, আবার অনেকে বলে 3:4, 3:4, অনেকে বলে 3:4। দায় মালিক মোট মালিকানা অনুপাত বহির্দায় মোট সম্পদ, সেটার অনুপাত হচ্ছে 1:2 অথবা 1:2 অথবা 0.5:1। মূলধন ঘেরের অনুপাত স্থির খরচযোগ্য তহবিল ডিভাইড বাই সাধারণ শেয়ারের মালিকানা তহবিল, এর আদর্শ অনুপাত 1:2 অথবা 2:1। আবর্তন, এরপর হচ্ছে আবর্তন, যেটা তো জানো যে কত পরিমাণ সেল হয় বা আমার টাকা কত পরিমাণ ঘুরে, যখনই আবর্তন আসবে তখন বার দিয়ে প্রকাশ করতে হয়, আর যখন লাভ আসবে তখন পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে মূল আবর্তন হচ্ছে ওই যে বিক্রিত পণ্যের ব্যয় অথবা নিট বিক্রয়। তখন যদি মূল আবর্তন ব্যয় ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সুযোগ না থাকে, তখন তোমাকে নিট বিক্রয় দিতে হবে। এটা আমরা অঙ্কের সময় করে দেবো, গড় মজুদ। হ্যাঁ, এটা স্ট্রাকচার মান হচ্ছে এইচ। প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব নিট ধারে বিক্রয় ডিভাইড বাই গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য নোট, এর আদর্শ অনুপাত হচ্ছে 4:6, 4:6, 4:6। আমরা আরো জানবো এবং পদী হিসাবে ঠিক আছে নিট প্রাকৃতিক ক্রয়, নিট ডিভাইড বাই গড় পদী হিসাব, গড় পদী নোট, এই আদর্শ অনুপাত 6:8 আমরা জানি। এভাবে আমরা বিষয়গুলো জানতে পারছি। এরপর হচ্ছে বিনিয়োগ মূলধনের আয় অনুপাত, নিট বিক্রয় ডিভাইড বাই বা বিক্রিত মূলধন বাই ডিভাইড বাই বিনিয়োগ মূলধন, আমরা জানি এর আদর্শ অনুপাত 3:5 or 3:5:3, অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হতে পারে। মোট সম্পদের আবর্তন অনুপাত, নিট বিক্রয়ের মোট সম্পদ এর 2 থেকে 3 বার এটাকে আমরা যখন সাইক্লিং করবো তখন এটাকে ভালো বুঝতে পারি। এভাবেই আমাদের আদর্শ মানগুলো আমরা এক নজরে দেখার জন্য দিয়ে দিয়েছি। দেখো চৌকির 2:1, তৈরির 1:1, কার্যকরী 1:1, চৌকির হচ্ছে 0.25:1, তারপরে হচ্ছে দায় মালিকানা হচ্ছে 1:1 থেকে 1:3, মোট মালিকানা মোট সম্পদের হচ্ছে 0.75:1। এগুলো আমরা তুলে দিয়েছি। তোমাদের এই বিষয়গুলো তোমাদেরকে ভালো জানতে হবে, বুঝতে হবে, আর যদি এইগুলো মুখস্থর মতো করতে হবে, একবারে বারবার দেখতে হবে, বারবার প্র্যাকটিস করবে। যখন when you practice more and more, then everything realize of your mind easily. যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করবে, then everything তোমার কাছে সহজ বলে মনে হবে, ভেরি সিম্পল মনে হবে, এর চেয়ে সহজ কিছু পাবেই না। আর যখন দেখবে মাই গড এত ডিফিকাল্ট, তখন তোমার খারাপ লাগবে, আসলে ডিফিকাল্ট না, এটা সো মাচ ইজি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের
আমার মনে হচ্ছে এই যে বিষয়গুলো আজকেই এই বিষয়গুলো তোমরা ভালো করে দেখে নিবে। আমি ভুলে তোমাদের এই শীটটা দিয়েছিলাম যে এই শীটটা আজকে তুমি ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রয়োজনে তুমি আমার বইতেও দেখতে পারবে, অথবা তুমি যদি মনে করো যে না আমি শীট নিব, তাহলে তুমি ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিজের কাছে রাখবে। এটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কিছু রিকোয়ারি থাকে, আমাকে করো, আই এম প্রিপেয়ার টু অ্যান্সার ইউর কোশ্চেন্স। প্রিয় শিক্ষার্থীরা, বলো যদি কোনো কোশ্চেন থাকে।